এখানে কিন্তু আমরা মূলত এনার্জির পার্থক্যটাকে নিয়ে কাজ করব। সো যদি তোমার সমীকরণের মধ্যে কোনো মাইনাস চলেও আসে তাহলে সেটাকে তুমি জোর করে পজিটিভ বানায় তারপরে ল্যামডার ভ্যালুটা বের করবা। কারণ পজিটিভ মানে আমরা জানি যে শক্তি গ্রহণ করে তারপরে গেছে পরের শক্তি স্তরে, আর নেগেটিভ মানে হচ্ছে সে নিচের শক্তি স্তরে চলে আসছে এবং এনার্জিটা সে রিলিজ করে দিছে। হ্যাঁ, তার মানে যে বিকিরণটা সেটা হচ্ছে বাইরের দিকে চলে গেছে, তাই তো? তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রেখো যে হচ্ছে আমাদের এখানে যদি পজিটিভ নেগেটিভ যাই আসুক, তোমাকে এখানে এটা পজিটিভ বানায় তারপরে এইচসি বাই ল্যামডা কিন্তু করতে হবে, কারণ প্লাস মাইনাস সাইন দিয়ে শুধু এটা বোঝাচ্ছে যে ফোটন কি আপতিত হয়েছে নাকি এখান থেকে বিকিরণটা বের হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু প্লাস মাইনাস সাইন শুধু আসা বা যাওয়া এটা নির্দেশ করছে, তাই ফোটনের যে এনার্জিটা সেটা কিন্তু ওই চেঞ্জ অফ এনার্জি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ে, যেটা সেকেন্ড পেপারের ৯ নাম্বার লেকচার, সেটার সিকিউ সলভিং ক্লাস। তো চলো শুরু করি। প্রথমে আমাদেরকে দেখো যে প্রবলেমটা বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা হতে -3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থায় আসে। সি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা বলে দিছে 4 × 10⁻⁷ থেকে 8 × 10⁻⁷ পর্যন্ত। এখন বললো ভূমি অবস্থার শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল? তাহলে দেখো এখানে যেটা বলছে যে -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তির অবস্থা থেকে -3.4 ইলেকট্রন ভোল্ট শক্তির অবস্থাতে আসছে। তো তাহলে ভূমি অবস্থার শক্তি যেটা 13.6 ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল? তো আমাদের দেখো সবসময় ডেল্টা ই যেটা আমরা হিসাব করব সেটা কি হবে? ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। আচ্ছা, তো এখান থেকে দেখো ই ফাইনাল যেটা সেটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট এবং ই ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে কত আসে? এটা আসে -3.4 প্লাস 1.5, এটা আসে -1.9 ইলেকট্রন ভোল্ট। এখন বলছে যে ভূমি অবস্থার শক্তি এত হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল? খেয়াল করো, ইলেকট্রন যেই শক্তি স্তরেই থাকুক না কেন, আমাদের এন তম কক্ষপথের যে এনার্জি ইএন, সেটা সমান কি ছিল মনে আছে? যে ভূমি স্তরের এনার্জি ডিভাইডেড বাই এন স্কয়ার। তাহলে ভূমি স্তরের যে এনার্জি সেটা বলে দিছে -13.6, আর এ এন আর আমাদের প্রথমে ইলেকট্রনটা যে শক্তি স্তরে ছিল সেটার এনার্জি ছিল -1.5। তাহলে এখান থেকে এন স্কয়ার যদি আমি জানতে চাই কত, তাহলে কিন্তু বের হয়ে যাবে কত নাম্বার শক্তি স্তরে এটা ছিল। তাহলে এটা আসছে হলো 3 এর কাছাকাছি। তার মানে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে কিন্তু ছিল। তো এই কাজটা আর করা লাগছে না, এই কাজটা আর করা লাগছে না, কিন্তু আমরা যেহেতু তার থেকে আরো ছোট প্রশ্ন করছে আর কি, যে আমাদের ভূমি অবস্থার শক্তি এত ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল। তো তাহলে আমরা দেখলাম যে যে কোনো শক্তি স্তরের যে এনার্জি সেটা হচ্ছে ভূমি স্তরের এনার্জি ডিভাইডেড বাই এন স্কয়ার। তো তাহলে এন এর মানটা বের করতে হবে। ভূমি স্তরের এনার্জি দেওয়া ছিল E1, আর এনটা হচ্ছে এন তম শক্তি স্তরের এনার্জি। তাহলে এন তম শক্তি স্তরের এনার্জি তো জানি, কারণ প্রথম শক্তি স্তরের এনার্জিটা বলে দিছিল। ওকে, সুন্দর। তারপরে বলছে নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কিনা। তো খেয়াল করো, এটা গেল আমাদের গ এর উত্তর, এটা গেল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর, এটা গেল গ নাম্বার প্রশ্নের উত্তর। ওকে, এখন দেখো আমাদের এখানে বলছে যে ডেল্টা ই সমান ই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখান থেকে ডেল্টা ই গেল। তো যে এনার্জির আলো আসলে নির্গত হবে সেই এনার্জির মান হচ্ছে 1.9 ইন্টু 1 ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করছি, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। হ্যাঁ, 1 ইলেকট্রন ভোল্ট সমান তো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে ডেল্টা ই সমান সমান আমরা লিখতে পারি কি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা মানে হচ্ছে 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তো এখান থেকে এইচ এর মান ওখান থেকে দেওয়া আছে বসাবা, সি এর মান বসাবা, ল্যামডার মানটা বের করবা। তো যদি দেখো ল্যামডার মানটা এই 4 থেকে 8 এর মধ্যে আছে তাহলে আলোটা দেখা যাবে, আর তা না হলে বিকিরণটা দৃশ্যমান হবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রবলেমে চলে যাই।
একটা মিনিট, একটু ফোকাসটা দেখি। ওকে, চলো পরের প্রবলেম শুরু করি। কি বলছে দেখো, চিত্রের আলোকে তড়িৎ পরীক্ষায় একটি পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ফিরে আসে, ফলে একটি ফোটন নির্গত হয়। আহ উল্লেখ্য যে প্লাঙ্কের ধ্রুবকের মান এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। দেখো, এন তম কক্ষপথের যে ব্যাসার্ধ, সেটার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে ওই যে এইচ স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার পাই এম ই স্কোয়ার। তো তাহলে এখানে এন এর যে মানটা সেটা বসাবো হচ্ছে 3। একটু বলে রাখি, অবজেক্টিভ হলে আমরা যেমন এই যে আর এন সমান সমান এন স্কোয়ার আর 1 এটা ইউজ করতে পারতাম, যেখানে আর 1 মানে ছিল 0.53 আর্মস্ট্রং। তো এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ, তো তো যেহেতু 3 মার্ক আছে, তাহলে এই সূত্র আসলে তোমাকে লিখে তারপরে আসলে অ্যান্সার করা উচিত। তো এটা অবজেক্টিভের জন্য প্রযোজ্য, এটা ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করো না। তাহলে এখান থেকে এন এর মান 3 বসাবা, এইচ এর মান দেওয়া আছে, এপসাইলন দেওয়া আছে, এম দেওয়া আছে, পাই সবকিছু জানো, ই দেওয়া আছে, সবকিছু জানো। তো তাহলে এটা নিয়ে অসুবিধা নাই। পরেরটা কি বলছে, এটা গেল গ এর উত্তর, এটা হচ্ছে গ এর উত্তর। পরেরটা যেটা বললো যে উদ্দীপকের তথ্য মতে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তাহলে আমরা বিকিরিত ফোটন যেটা হবে সেটা কোত্থেকে কোথায় আসছে, ডেল্টা ই আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 নাম্বারে আসছে 4 নাম্বারে থেকে, তাই ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল করলাম। ঠিক আছে, চতুর্থ কক্ষপথ থেকে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ফিরে আসে, এই কারণে আমরা হচ্ছে ফাইনালটা হচ্ছে তৃতীয় আর আগেরটা হচ্ছে চতুর্থ, তাহলে ই3 মাইনাস ই4 লিখলাম। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে ই1টা কমন রাখলে এখানে আসে 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। ওকে, সো তাহলে এখান থেকে ই1 এর মানটা বসাই দিব, যে কত হয় 13.6 মাইনাস 13.6, এবং এখান থেকে হচ্ছে 1/9 মাইনাস 1/16। তো ডেল্টা ই যেটা সেটা হচ্ছে আমাদের এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা বা এইচ মিউ আর কি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা বা এইচ মিউ। সো এখানে যেহেতু আমাদের রেঞ্জটা বলে দেয় নাই, এটা আসলে ব্যাড লাক। আমাদের আগের প্রবলেম থেকে আমরা দেখছি যে এটা 4 থেকে 8-এর মধ্যে থাকলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হয়। সো এখানেও আসলে সেরকম করে আমাদেরকে মিলাতে হবে যে ল্যামডার ভ্যালুটা কত আসে। তো আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা মূলত এনার্জির পার্থক্যটাকে নিয়ে কাজ করব। সো যদি তোমার সমীকরণের মধ্যে কোনো মাইনাস চলেও আসে, তাহলে সেটাকে তুমি জোর করে পজিটিভ বানায় তারপরে ল্যামডার ভ্যালুটা বের করবা। কারণ পজিটিভ মানে আমরা জানি যে শক্তি গ্রহণ করে তারপরে গেছে পরের শক্তি স্তরে, আর নেগেটিভ মানে হচ্ছে সে নিচের শক্তি স্তরে চলে আসছে এবং এনার্জিটা সে রিলিজ করে দিছে। হ্যাঁ, তার মানে যে বিকিরণটা সেটা হচ্ছে বাইরের দিকে চলে গেছে, তাই তো। তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রেখো যে হচ্ছে আমাদের এখানে যদি পজিটিভ নেগেটিভ যাই আসুক, তোমাকে এখানে এটা পজিটিভ বানায় তারপরে এইচসি বাই ল্যামডা কিন্তু করতে হবে, কারণ প্লাস মাইনাস সাইন দিয়ে শুধু এটা বোঝাচ্ছে যে ফোটন কি আপতিত হয়েছে নাকি এখান থেকে বিকিরণটা বের হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু প্লাস মাইনাস সাইন শুধু আসা বা যাওয়া এটা নির্দেশ করছে, তাই ফোটনের যে এনার্জিটা সেটা কিন্তু ওই চেঞ্জ অফ এনার্জি এটার সমানই হবে। ঠিক আছে, এই জন্য এটা পজিটিভ ধরে তারপরে হিসাব নিকাশ করবা। গেল, পরেরটাতে যাচ্ছি। হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষপথে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ দেওয়া আছে, ইলেকট্রনটির ভূমি স্তরে থাকা অবস্থায় 1500 এত তরঙ্গদৈর্ঘ্যের একটা ফোটন ফেলা হলো। আচ্ছা ঠিক আছে, বলছে ওই কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত। তো দেখো, শক্তি বলছে যে কৌণিক ভরবেগ দেওয়া আছে, একটি কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেওয়া আছে। এখন দেখো, কৌণিক ভরবেগ যেটা mvr যেটার মান দেওয়া আছে, এটা সমান সমান কিন্তু nh/2 পাই। আমাদের যেহেতু mvr এর ভ্যালুটাই দেওয়া আছে যে 4.2 ইন্টু 10⁻³ সমান সমান হচ্ছে nh ডিভাইডেড বাই 2 পাই। সো এখান থেকে আমরা কিন্তু n এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ এই কত নাম্বার কক্ষপথে আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। এটা হচ্ছে গ এর উত্তর। ওকে, এরপরে দেখো যেটা জিজ্ঞেস করছে ওই কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত। তাহলে যেহেতু আলাদা করে দেয় নাই, তার মানে শক্তি মানে হচ্ছে মোট শক্তিটার কথা বলছে। টোটাল যে এনার্জিটা সেটার ফর্মুলা জানি কি ছিল, m e⁴ মাইনাস 8 h² এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার।
সো এই অনুযায়ী ভ্যালুগুলা বসাবা। এন তো এখান থেকে পেলা, এপসাইলন নট এইচ এম ই এগুলা সবই জানো। সো তাহলে এখান থেকে টোটাল যে এনার্জিটা সেটা পেয়ে যাবা। আমি একটু দেখি সমীকরণটা ঠিক আছে কিনা। মি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 মুরগি স্কোয়ার। হ্যাঁ, জোস, ঠিক আছে। তারপরে দেখো, এটা গেল ইলেকট্রনের শক্তিটা আমরা বের করতে পারলাম। পরের প্রবলেমে কি বলছে? ঘ নাম্বারে আমাদেরকে বলছে যে প্রযুক্ত ফোটনটি ভূমি স্তর থেকে ইলেকট্রনটিকে পরমাণুর চতুর্থ কক্ষপথে তুলতে পারবে কিনা। তাহলে দেখো, প্রযুক্ত যে ফোটনটা তরঙ্গ দৈর্ঘ্যের, ওর এনার্জিটা কত? ওর এনার্জিটা হচ্ছে hc ডিভাইডেড বাই ল্যামডা। কিন্তু হ্যাঁ, এটা কার এনার্জি? এটা হচ্ছে ওই যে ইলেকট্রনটা ভূমি স্তরে থাকা অবস্থায় যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন ফেলা হয়েছিল, ওই তরঙ্গ দৈর্ঘ্যটার হচ্ছে যে ই এর মান। তাহলে এখানে বলছে ভূমি স্তর থেকে ইলেকট্রনটিকে চতুর্থ পরমাণুর কক্ষপথে তুলতে পারবে কিনা। তাহলে আমাকে যেটা বের করতে হবে, যে চতুর্থ কক্ষপথে তোলার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা হচ্ছে E4 মাইনাস E1। ভূমি স্তর থেকে চতুর্থতে তুলতে যে এনার্জিটা প্রয়োজন, এখানে আমি যদি E1 কে রাখি তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 16 বা 4 স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। সো এখান থেকে আমরা কিন্তু মাইনাস E1 এর যেটা মান তা 13.6 ইলেকট্রন ভোল্ট, আর হচ্ছে 1/16 মাইনাস 1। সো এখান থেকে আমরা কিন্তু হিসাব করে বের করতে পারবো ডেল্টা ই এর মানটা কত হচ্ছে। সো তাহলে এই ডেল্টা ই এবং এখানকার যে ডেল্টা ই, আশা করি বুঝছো, এইচ সি বাই ল্যামডা, এখানে ল্যামডার ভ্যালু কি হতে হবে? 1500 আর্মস্ট্রং। তাহলে এখানে 1500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো এটা হতে হবে ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, এটা ই। সো এই এনার্জির ফোটন যখন ইলেকট্রনের উপর আপতিত হবে, ইলেকট্রনটা সম্পূর্ণ এনার্জি গ্রহণ করে চতুর্থ কক্ষপথে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে এখানে যে প্রয়োজনীয় এনার্জিটা আমাদের লাগবে আর এখানে যে এনার্জিটা ওকে দেওয়া হয়েছে, দুইটা যদি সমান হয় তাহলে সে ওই চতুর্থ কক্ষপথে যাবে। আর যদি সমান না হয় তাহলে কিন্তু সে যাবে না। যদি বেশি হয়, তোমার কাছে মনে হতে পারে যে ভাই এখানে সাপোজ এনার্জি দেওয়া হয়েছে 50 আর এখানে এনার্জি লাগে হচ্ছে 40, তাহলে তো ভাইয়া চলে যাবেই। কিন্তু না, মনে রেখো, ওই যে কক্ষপথের যে এনার্জি গুলা সেগুলা কিন্তু নির্দিষ্ট হয়। তো তুমি যদি ওই নির্দিষ্ট পরিমাণ দাও তাহলেই কিন্তু ওই ইলেকট্রনটা নতুন কক্ষপথে যাবে। আর যদি তুমি ওই নির্দিষ্ট থেকে একটু কম বা বেশি দাও তাহলে কিন্তু সে ওই নতুন শক্তি স্তরে যাবে না, মানে ওর মাঝামাঝি কিন্তু ওর কোনো জায়গা নাই। ঠিক আছে? ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রেখো, মনে করতে পারো ভাইয়া বেশি এনার্জি আছে তাহলে তো যাইতে পারবেই না। একদম এক্স্যাক্টলি ওইটাই কিন্তু হতে হবে, তা না হলে যেতে পারবে না। গেল, পরেরটাতে যাচ্ছি। কি বললো? চিত্রে সময় সাপেক্ষে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হলো। উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে এত হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। তাহলে ভাই দেখো, এই অঙ্কগুলো আসলে খুব সহজ, সিম্পল। আমরা এখান থেকে দেখো তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, তার মানে কি ল্যামডার ভ্যালুটা আমরা জানি 4.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার ডে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার ডে। আচ্ছা, হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। তাহলে টিটা বের করতে হবে যে কত সময় পরে এন এর মানটা, n0/5 হবে। আচ্ছা, তাহলে এই টাইমটা আমাকে বের করতে হবে, অবক্ষয় ধ্রুবক এত হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণু 1/5 হবে। তাহলে দেখো, সহজ অঙ্ক, n সমান সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। n/n0 মানে হবে 1/5 সমান সমান আমরা হচ্ছে লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার ল্যামডা ইন্টু টি। সো তুমি ল্যামডার মান জানো, দুই পাশে যদি লন নিয়ে আসো, এই ক্যালকুলেশন ভাই নিজেদের পারতে হবে। 1/5 লন ই যদি করা হয় তাহলে কিছুই থাকে না, মাইনাস ল্যামডা ইন্টু টি। সো তাহলে টি এর যে মানটা সেটা বের করে ফেলবা, 1/λ মাইনাস 1/λ ইন্টু লন 1/5। ঠিক আছে? সো এগুলো আশা করি বের করতে পারবা টি এর মানটা কত হয়। এখন বললো উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। খেয়াল করো, বি বিন্দুতে যেটা দেখা যাচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে 0.37 n0। তাহলে দেখো, আমরা যদি এটা হিসাব করি, ধরো একটু এটাকে সরাই। ওকে, সুন্দর। দেখো এখান থেকে
আমাদের উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর। আচ্ছা, গড় আয়ু মানে কত? টাউ সমান সমান হচ্ছে 1/λ। এত সেকেন্ড পরে, এত সময় পরে আমাদের বলছে যে অক্ষত পরমাণুর সংখ্যা কত। তাহলে দেখো n সমান সমান কি ছিল ফর্মুলা? n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। তাহলে টি হচ্ছে বলছে গড় সময় পরে, মানে মাইনাস ল্যামডা ইন্টু টি এর মান হচ্ছে 1/λ। তার মানে n নট e টু দি পাওয়ার মাইনাস 1 বা n নট বাই ই। তাহলে n সমান n নট বাই ই। তাহলে আমাদেরকে ওইটাই বের করতে হবে যে কতটুকু অবশিষ্ট থাকবে, অক্ষত পরমাণুর সংখ্যাটা বি বিন্দুতে হবে কিনা। তাহলে দেখো যে অক্ষত পরমাণুর সংখ্যাটা আসলে কত, সেটা হচ্ছে এই যে 1/e ইন্টু n নট না। তো 1/e এর ভ্যালুটা কত? 1/e এর ভ্যালুটা কত? 1/e এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে, আরে ভাই, 0.367, 0.367 n নট। তাহলে দেখো এই যে বি বিন্দুতে কিন্তু আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা 0.37 নটই ছিল। তাহলে ওইটাই বলছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে এটা হবে কিনা। একটা জিনিস একটু আমি এখানে তোমাকে বলি, যে এখানে আমাদের যে টাইমটা দেওয়া ছিল, ও টাইমটা এখানে দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু করার নেই। ওকে, তো তাহলে এটাই বললো যে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটার গড় আয়ুর সমান সময়ের পর, এই যে গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা হয় এত, যেটা বি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যার সমান। তাহলে এটা কিন্তু আমাদের গাণিতিকভাবে দেখানো হলো। পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? তিনটা তেজস্ক্রিয় পদার্থ দেওয়া আছে, এ বি এবং সি। তিনটা তেজস্ক্রিয় পদার্থ দেওয়া আছে, এ বি এবং সি। এর প্রারম্ভিক ভর 30 গ্রাম। পরীক্ষাগারে রেখে দেওয়ার 3 বছর পর এদের অবশিষ্ট ভর যথাক্রমে এত 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 পাওয়া গেল। সি মৌলটির গড় আয়ু নির্দেশ করো কত, বের করো কত। তাহলে দেখো সি মৌলটার যে গড় আয়ু সমান সমান কিন্তু 1/λ। তো খেয়াল করো এইখানে হচ্ছে আমাদের তিনটি তেজস্ক্রিয় পদার্থ এবিসি এর প্রারম্ভিক ভর দেওয়া আছে। তার মানে কি? প্রারম্ভিক ভর মানে হচ্ছে এন নট দেওয়া আছে হচ্ছে 30 গ্রাম। ওকে, এটা হচ্ছে সি মৌলটার জন্য। তাহলে সি মৌলটা 3 বছর পরে আর কতটুকু পাওয়া গেছে? এন এর যে মানটা সেটা হচ্ছে 19.2 গ্রাম। সেটা হচ্ছে 19.2 গ্রাম। আচ্ছা, তাহলে একটা এন নট, একটা হচ্ছে এন। সো এখান থেকে দেখো বললো যে সি মৌলটার গড় আয়ু নির্ণয় করো। তাহলে 1/λ আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলার মধ্যে যদি আসো, যে n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। যেখানে টি এর মানটা কত, মানে তুমি যখন n এর মান বসাবা 19.2, n নটের মান বসাবা 30, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, ইন্টু টি হচ্ছে 3 বছর। তাহলে ভাইয়া এখান থেকে তুমি একটা ল্যামডার মান বের করতে পারবা, এবং ল্যামডার মান জানলে কিন্তু টাও এর মান কত বের হয়ে যাবে। আশা করি ক্যালকুলেশন নিয়ে ঝামেলায় পড়বা না। ওকে, পরেরটা কি বললো? এ মৌলের 30% এবং বি মৌলের 24% ক্ষয় হতে সমান সময় লাগবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তো খেয়াল করো, এ মৌলের 30% যদি ক্ষয় হতে হয়, তার মানে ক্ষয় হওয়া বলতে এন এর মান হচ্ছে, এন এর মান হচ্ছে এখন 70% অফ এন, এন নট, এন নট এ। হ্যাঁ, আমরা যদি বলি 30% ক্ষয় হয়ে গেছে, তাহলে এখন অবশিষ্ট আছে কতটুকু? 30% ক্ষয় হয়ে যাওয়া মানে অবশিষ্ট আছে কিন্তু 70%। তাহলে এন এর মান হচ্ছে 70% অফ এন নট। তাহলে এ মৌলের 30% ক্ষয় হতে কত সময় লাগবে সেটা আগে বের করি। তাহলে আমরা জানি যে n ইজ ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো এখান থেকে আমরা যেটা প্রথমে আগে আমাকে করতে হবে, আগে তাদের ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। যে এন যেমন এর ছিল 7.5 গ্রাম, অবশিষ্ট ভর ছিল 7.5 গ্রাম। তাহলে এটা 7.5 ইজ ইকুয়ালস টু, শুরুতে হচ্ছে 30 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 3। সো এই সমীকরণটা থেকে আশা করি তুমি ল্যামডার ভ্যালুটা বের করতে পারবা। আচ্ছা, একইভাবে আমরা তারপরে বের করতে পারবো যে হচ্ছে এই ফর্মুলা থেকেই বের করতে পারবো যে হলো যখন আমাদের এই কাহিনী হবে যে n এর ইজ ইকুয়ালস টু 0.7 n নট। হ্যাঁ, তাহলে এখানে কত থাকবে? n a বাই n নট, এটা সমান সমান কিন্তু 0.7, 0.7 মানে n নট বাই n নট করলাম, n বাই n নট করলাম 0.7 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি।
ই কে ভাঙাইতে হলে জাস্ট সামনে লন নিয়ে আসবা, তাহলে কিন্তু শেষ। আর ল্যামডার ভ্যালুটা তুমি এখান থেকে পাচ্ছ, তাহলে টি এর মান কত বের করে ফেলবা। সো এভাবে করে টি এ পেয়ে গেলাম, এবং একইভাবে টি বি বের করার জন্য কি করতে হবে, টি বি বের করার জন্য বি বের করার জন্য বি বের করার জন্য আমাদেরকে ওই যে এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো এন এর মান হচ্ছে কত অবশিষ্ট ছিল, 4.8 গ্রাম, সমান সমান এন নট মানে হচ্ছে 30 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 3। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পাবো কত, এবং তারপরে বলছে যে বি মৌলের 24% ক্ষয়, তাহলে 24% ক্ষয় মানে আসলে 76% অবশিষ্ট আছে, অর্থাৎ 0.76 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। তো ভাই এখান থেকে যদি আমরা ল্যামডার ভ্যালুটা বসাই, তাহলে কিন্তু টি এর মানটা পেয়ে যাব। সো আমাদের ওইটাই দেখাতে বলছে, এখানকার যে টি এবং এখানকার যে টি, দুইটা কি আসলে সেম নাকি আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে ভাই, ক্যালকুলেশন কিন্তু পারা উচিত, প্রত্যেকটা ক্যালকুলেশন, এগুলা নর্মাল ক্যালকুলেটরের হিসাব। আশা করি এমসিকিউ দেখছো, ওয়ান শট ক্লাসগুলো করছো, প্লাস বইয়ের প্র্যাকটিস তো আছেই, ইনশাল্লাহ ক্যালকুলেশনে বাদবে না। হ্যাঁ, মূলত তোমরা যে জায়গাটাতে আটকাও, যে ভাই প্রশ্ন পড়ার পরে কিভাবে আগাবো, এই জায়গাগুলোতে আটকাও। তো তুমি যদি আসলে এটা একবার ধরতে পারো ক্যালকুলেশন, এটা কিন্তু সহজ জিনিস। আচ্ছা, গেল। তারপরে আসো, পরেরটা কি, ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে, নতুন ট্রিটিয়াম খণ্ডটির 70% ক্ষয় হতে কত সময় লাগবে। হ্যাঁ, 70% ক্ষয় মানে অবশিষ্ট আছে 30%, তাহলে এন সমান সমান কি, এন নট এর 30%, এন নট এর 30% মানে হচ্ছে 0.3। তাহলে এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি যেহেতু ছিল, এন বাই এন নট মানে আমি লিখতে পারি 0.3, 0.3 সমান সমান ই টু দি পাওয়ার, আমাদের অবক্ষয় ধ্রুবক যেহেতু দেওয়া আছে, ল্যামডা ইন্টু টি। সো এটা দেওয়া আছে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 পার ইয়ার, এবং এখান থেকে ল্যামডার ভ্যালু বসায় টি এর মান কত সেটা আমরা বের করে ফেলতে পারবো আশা করি। গেল, পরের টপিকে যাচ্ছি। বললো উদ্দীপকের প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি, সত্যতা যাচাই করো। তাহলে দেখো ভাইয়া, অর্ধায়ু যেটা হয়, অর্ধায়ু টি হাফ, এটা সমান সমান কি ছিল, লন টু ডিভাইডেড বাই ল্যামডা, আর টাউ সমান সমান কিন্তু 1 বাই ল্যামডা। এখন দেখো লন টু এর মান 0.693, তাহলে টাউ এর মানটা কিন্তু অবশ্যই টি হাফের থেকে বড় হবে, গড় আয়ু অর্ধায়ুর থেকে বড় হবে। ওটাই বলছে অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি, সো গড় আয়ু কিন্তু বেশি হবে অর্ধায়ুর থেকে, কারণ এই লন টু মানে 0.693। হ্যাঁ, লন টু মানে হচ্ছে 0.693, লন টু মানে কি, লন টু মানে হচ্ছে 0.693, তাহলে যেহেতু একের থেকে ছোট, তাহলে 1 বাই ল্যামডার গুণফলের থেকেও ছোট হয়ে যাবে টি হাফ, তাহলে 1 বাই ল্যামডা হচ্ছে, এটা তো গেল। ওকে, সো এটা এভাবে করেও চিন্তা করা যায় যে আমরা যদি টি হাফ কে এভাবে লিখতে চাই, 1 বাই ল্যামডাকে আমি টাউ লিখলাম ইনটু লন টু। সো এখান থেকেও বোঝা যাচ্ছে যে লন টু একটা ছোট সংখ্যা, একের থেকে ছোট, তাহলে টাউকে অবশ্যই বড় হতে হবে টি হাফের থেকে। ওকে, গেল, পরেরটাতে যাচ্ছি। দুইটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যথাক্রমে 3 ঘন্টা এবং 7 ঘন্টা। বললো প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান বের করো। তো ভাই দেখো, গ নাম্বার প্রবলেম, প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ল্যামডা সমান সমান হচ্ছে লন টু ডিভাইডেড বাই টি হাফ। সো আশা করি এখান থেকে আমরা যেটা পাবো, ইউনিটটা কি হবে, পার আওয়ারে, যেহেতু অর্ধায়ুটা ঘন্টায় দেওয়া আছে। পরের প্রশ্নটা বললো, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, পরের প্রশ্নটা বললো তেজস্ক্রিয় পদার্থের কোনো নির্দিষ্ট সময়ে সক্রিয়তার হার সমান হলে উক্ত সময়ে পদার্থদ্বয়ের উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাত বের করা সম্ভব কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, বললো কি তেজস্ক্রিয় পদার্থদ্বয়ের কোনো নির্দিষ্ট সময়ে সক্রিয়তার হার সমান হলে, তো মনে করলাম যে সক্রিয়তার হার মানে কোনটা, ডিএন বাই ডিটি অফ এ, মানে দুইটা পদার্থ তো, অফ এ সমান সমান ডিএন বাই ডিটি অফ বি, যে কোনো একটা মুহূর্তে সক্রিয়তার হার সমান। তাহলে দেখো এটা মানে কি হবে, ল্যামডা এ, আর এই মুহূর্তে অবশিষ্ট এ পরমাণুর সংখ্যা, আর এটা হবে ল্যামডা বি, এই মুহূর্তে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। আমাদেরকে বলছে যে উক্ত সময়ে পদার্থের উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাত, তাহলে এন এ বাই এন বি আমাকে বের করতে হবে, সেটা সমান সমান হচ্ছে
ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা এ। সুন্দর, ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা এ। ওকে, তো তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো ল্যামডা বি বাই ল্যামডা এ এটা আবার সমান কি লেখা যায়? যেহেতু অর্ধায়ু দিয়ে সব হিসাব নিকাশ করা, আমরা জানি ল্যামডা সমান সমান তো ওই যে লন টু বাই টি হাফ, লন টু বাই টি হাফ। তাহলে ল্যামডার সাথে টি হাফের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে টি হাফ অফ এ টি হাফ অফ বি। তাহলে এখানে অনুপাত যদি করা হয় এন এ বাই এন বি, এটা সমান সমান টি হাফ অফ এ যেটা, সেটা কত হচ্ছে 3 ঘন্টা, এটা হচ্ছে 3 ঘন্টা, আর পরেরটা হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, তাহলে 3/7 এটাই হচ্ছে আমাদের অনুপাতটা। আশা করি বুঝতে পারছো, খুবই চমৎকার একটা প্রশ্ন, এটা খেয়াল রেখো। ওকে, গেল। পরেরটা কি? উদ্দীপকের চিত্রে তেজস্ক্রিয় এক্স পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে, যার গড় আয়ু বলে দিছে 2294। তার মানে টাও এর ভ্যালুটা তুমি জানো 2294 ইয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে পারবা 1/টাও করে। আচ্ছা, গেল। এক্স পরমাণুর অর্ধায়ু যেহেতু বের করতে বলছে, তো তাহলে অর্ধায়ু মানে হচ্ছে টি হাফ, এটা সমান সমান হচ্ছে লন টু ডিভাইডেড বাই ল্যামডা। তো তুমি এখান থেকে যেহেতু ল্যামডা বের করলেই, তাহলে টি হাফের ভ্যালুটাও বের হয়ে যাবে। সুন্দর, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? উদ্দীপকের লেখচিত্র তেজস্ক্রিয় ক্ষয়সূত্র মেনে চলে, প্রদত্ত তথ্যের ভিত্তিতে গাণিতিকভাবে যাচাই করো। তাহলে দেখো এখানে গ্রাফের সাথে আমাকে আসলে মিলাতে হবে যে সূত্র, গ্রাফটা কি আসলে n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি কে সমর্থন করছে কিনা, এটা আমাকে গ্রাফের সাথে সাথে মিলাতে হবে। যেমন দেখো টি হাফ সময় পরে সেটা কি 0.5 হয় কিনা, তারপরে 2t হাফের পরে সেটা কি আমাদের এই পরিমাণ থাকে কিনা, 3t হাফের পরে এই পরিমাণ থাকে কিনা। সো সেইটাই হচ্ছে আমাকে এখানে দেখাতে হবে সমীকরণের সাহায্যে। মানে যে গ্রাফটা আমাদের এখানে অলরেডি আছে, যে টাইমে যে অবশিষ্ট পরমাণু সংখ্যাগুলো দেওয়া আছে, আমাদেরকে এই সূত্রের মধ্যে সেই টাইম এবং অবশিষ্ট পরমাণুর সংখ্যা এক্স্যাক্টলি গ্রাফের মতন হয় নাকি, সেটাই আমাকে দেখাতে বলছে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের এই গ্রাফটা তেজস্ক্রিয় ক্ষয়সূত্রকে মেনে চলে। দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মেনে চলবে। কারণ দেখো অর্ধায়ু মানে হচ্ছে যতক্ষণ সময় অর্ধেকটুকু অবশিষ্ট থাকে। তাহলে টি হাফ সময় এখানে দেখা যাচ্ছে, টি হাফ সময় দেখো এটা অর্ধেক হয়ে গেছে 0.5 এন নট। আরো টি হাফে কতটুকু ক্ষয় হবে? যতটুকু এখন আছে তার অর্ধেক। তাহলে এখন আছে 0.5, তার অর্ধেক কত? 0.25। তাহলে এটা হচ্ছে 2t হাফ পরে এই পরিমাণ অবশিষ্ট থাকবে। এরপরে 3t হাফ মানে আরো অর্ধেক সময় পরে, মানে আরো অর্ধায়ু পরে এটার অর্ধেক থাকবে। সো 0.125 এন নট। তো তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে তেজস্ক্রিয় ক্ষয়সূত্রকে মেনে চলছে, কিন্তু এটাই আমাকে প্রুফ করতে হবে এই সমীকরণের মধ্যে। তাহলে এখানে আমরা আসলে যেটা করব যে n বাই এন নট এই অনুপাতটা কত সেগুলো আমরা দেখতে চাইব। n বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ। টি হাফ মানে কত? টি হাফ মানে হচ্ছে লন টু বাই ল্যামডা। আমরা তো অলরেডি টি হাফ কত এটা তো বের করছি, তাই না? তো তাহলে ল্যামডা ইন্টু টি হাফ করব। এখানে আমরা ল্যামডার ভ্যালু যেটা সেটাও তো জানি। তো তাহলে প্রথম একটা টি হাফ সময় পরে গিয়ে আমাদের হচ্ছে ইয়াটা কত হয়, আমাদের কত থাকবে, যেমন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু একটা টি হাফ মানে কত, লন টু বাই ল্যামডা, লন টু ডিভাইডেড বাই ল্যামডা। সো ল্যামডা ল্যামডা কাটাকাটি হয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস লন টু থাকছে। তার মানে আসলে ই টু দি পাওয়ার লন 2 টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার লন মানে 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে থেকে গেল n বাই এন নট। তাহলে দেখো n সমান সমান হচ্ছে হাফ অফ এন নট, এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2। তাহলে দেখলাম একটা অর্ধায়ু সময় পরে এতটুকু অবশিষ্ট থাকবে, এটা ট্রু। একইভাবে আমাকে দেখাতে হবে যে 2t হাফ সময় পরে গিয়ে কি হবে এবং 3t হাফ সময় পরে গিয়ে কি হবে। সো আশা করি এখানে বসাতে পারবা। এখানে তখন জাস্ট 2 দিয়ে গুণ হবে, এখানে তারপর 3 দিয়ে গুণ হবে। এভাবে করে তুমি n বাই এন নট এর ভ্যালুটা কত আসে বের করে ফেলবা। সুন্দর, পরের প্রবলেমে যাচ্ছি। কোন তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন সময় অক্ষত পরমাণুর সংখ্যা নিচের ছকে দেয়া হলো। উদ্দীপকের তেজস্ক্রিয় বস্তুটির আমাদের অবক্ষয় ধ্রুবক বের করতে বলছে। এখন ভাই দেখো অবক্ষয় ধ্রুবক আমরা বের করব একটু সিনসিয়ারলি। যদি আমরা গ্রাফটা দেখি, মানে চার্টটা দেখি, টাইম যখন শূন্য ছিল আমাদের আদি পরমাণুর সংখ্যা ছিল এন নট পরিমাণ। এরপরে আমাদের 8 দিন পরে এটা হয়ে গেছে এন নট বাই 2। তাহলে আমি দেখো বুঝতে পারছি যতক্ষণ সময় পরে গিয়ে
আমাদের অবশিষ্ট পরমাণুর সংখ্যা আগের পরমাণুর সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেই সময়টাকে আমরা বলতাম অর্ধায়ু। তাহলে এখানে আমাদের অর্ধায়ু যেটা, সেই অর্ধায়ুটা হচ্ছে 8 দিন। অর্ধায়ু যেটা, সেই অর্ধায়ুটা হচ্ছে 8 দিন। এবার দেখো, আমাদের যেহেতু অবক্ষয় ধ্রুবক বের করতে বলছে, তাহলে ল্যামডা সমান সমান কি হবে? ln 2 ডিভাইডেড বাই টি হাফ। সো এখান থেকে আমরা গ এর উত্তরটা বের করে ফেলতে পারবো। পরেরটা বলছে উদ্দীপকের টি এর মান তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ু অপেক্ষা বেশি হবে নাকি কম হবে। তো দেখো ভাই, গড় আয়ু যদি আমরা বের করতে চাই, তাহলে টাও যেটা, সে টাও সমান সমান কি লিখবো? 1/λ লিখবো। সো তুমি তো গ নাম্বার থেকে ল্যামডা বের করেই ফেললা, তাহলে এখান থেকে তুমি টাও এর একটা মান কিন্তু বের করতে পারবা কত হয়। এবং দেখো এই টি প্রাইমের মানটাতে আসলে আমাদের টি প্রাইমটা কত সেটা আমাদের বের করতে হবে। এখন বের করতে হবে টি প্রাইম সমান সমান কত, এটা বের করা লাগবে এবং বের করে কম্পেয়ার করতে হবে এটাকে অর্ধায়ু এই গড় আয়ুর থেকে বেশি নাকি কম। টি প্রাইম যেটা, এটা বের করা লাগবে। আচ্ছা, তো টি প্রাইমে আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে সেটা হলো আদি পরমাণুর n0/3 ইয়া থাকে। তো আমরা জানি n সমান সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। সো এখান থেকে দেখো কতগুলো পরমাণু এখন অবশিষ্ট আছে, সেটার সংখ্যা হচ্ছে n0/3। তাহলে n0/3 এটা সমান সমান কিন্তু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। সো n0 n0 কাটাকাটি করে দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 1/3, এটা সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। সো তুমি তো ল্যামডার ভ্যালু আগেই বের করছো, এখান থেকে আসছে কোত্থেকে? এই যে আগেই ল্যামডার ভ্যালু বের করছো। সো তাহলে এখান থেকে টি প্রাইমের মানটা দেখায় আমাকে বলতে হবে যে কোন টাইমটা আসলে বড়, গড় আয়ুটা বড় নাকি হচ্ছে টি প্রাইমটা বড়। ঠিক আছে? সো আশা করি পারবা। যেমন আমি একটা তোমারে বলি যে গড় আয়ু সমান পরে যে পরিমাণ পরমাণু অক্ষত থাকে সেটার সংখ্যা কত? 0 পয়েন্ট ওই যে 3237 মতন আর কি অবশিষ্ট থাকে। দাঁড়াও তাও একটু দেখি তো। ওই যে আগের বার আমরা যখন ইয়াটা করলাম, ওই যে হ্যাঁ 0.367 নট থাকে। অর্ধায়ু সমান পরে মানে আমাদের গড় আয়ু সমান পরে 0.367 এই পরিমাণ হচ্ছে অবশিষ্ট থাকে। হ্যাঁ, গড় আয়ু পরে হচ্ছে অবশিষ্ট থাকে 0.367 এন নট। হ্যাঁ, আর টি প্রাইমে দেখো আমাদের অবশিষ্ট আছে n0/3। n0/3 মানে কত? 0.33 এন নট। তাহলে বুঝতেই পারছো কোন সময়টা আসলে বেশি, যে আমাদের গড় আয়ু সমান পরে গিয়ে এতখানি অবশিষ্ট আছে, আর টি প্রাইম এমন একটা সময় যে সময় পরে গিয়ে এখন আর এতটুকু মাত্র অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কিন্তু নিচেরটাতে কম, তাহলে এখানে কিন্তু টি প্রাইমের মানটা বেশি হওয়া উচিত। ঠিক আছে? টি প্রাইম যেটা, সেটা কিন্তু অবশ্যই টাও এর থেকে বড় আসা উচিত। এবার চলো পরেরটা দেখি কি বলছে, যে গাণিতিক যুক্তি দিয়ে দেখাও যে পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার বেশি হবে না। তো আমরা তো জানি এটা যে হচ্ছে ধরো প্রথম দিকে যত দ্রুত ভাঙতে থাকবে পরের দিকে কিন্তু অত রেটে ভাঙতে থাকে না। তো এটাই আসলে প্রমাণ করে দেখাতে বলছে যে হচ্ছে প্রথম 1 বছরে যতটুকু ভাঙবে দ্বিতীয় 1 বছরে ততটুকু ভাঙবে না। তো দেখো প্রথম বছরে যেমন ধরো আমি এটাকে এভাবে যদি চিন্তা করি যে সাপোজ এখন হচ্ছে 2000 কত সাল, 23 সাল। তো 2022 সালে পরমাণুর সংখ্যা ছিল কয়টা? 2022 সালে পরমাণু শুরু করছিল 0.023 ইন্টু 10⁻23 নিয়ে। 23 সালে আসার পরে এতটা পরমাণু ভেঙে গেছে, তাহলে অক্ষত আছে কয়টা? অক্ষত আছে 6.023 মাইনাস 6 ইন্টু 10⁻23, এতটা অক্ষত আছে। তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে 0.023 ইন্টু 10⁻23, এতটি অক্ষত আছে। এতটি কি আছে? এতটি এখন অক্ষত আছে। এখন আমাকে বলছে যে প্রথম ধাপে যতটা ভেঙে গেছিল, কয়টা ভাঙছিল? 6 ইন্টু 10⁻23টা ভাঙছিল। তাহলে দ্বিতীয় ধাপে মানে 2024 সালে পর্যন্ত কতটা এই ভাঙার পরিমাণটা এটার থেকে কম হবে। হ্যাঁ, এটার থেকে কম হবে। তাহলে দেখো আমরা যদি বের করি, মানে এটা ভাঙবে তো দ্রুত, প্রথমে বেশি দ্রুত ভাঙবে আর পরের বার অল্প ভাঙবে আর কি। তাহলে 1 বছর পর দেখা গেল এতটি পরমাণু ভেঙে গেছে, তাহলে এই 2023-এ যেমন এতটা ভাঙছে, 2024-এ তার থেকে কিন্তু কম সংখ্যক পরমাণু ভাঙবে। হ্যাঁ, তো এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে আসো 2023 সালের থেকে হিসাব হচ্ছে। 23 সালে মনে করলাম পরমাণু অক্ষত আছে কতটা? n নটটা।
আর 2024 সালে পরমাণু অক্ষত থাকবে কয়টা? মনে করলাম এনটা, তাহলে আমি লিখতে পারি এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি, কারণ এক বছরের হিসাবই এখানে হচ্ছে। সো এন নটের ভ্যালুটা ক্রুশাল। এন নটটা কত? এন নট হচ্ছে এখন কতগুলো অবশিষ্ট আছে, এতটা অবশিষ্ট আছে। তাহলে 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে কত ছিল? ল্যামডা মানে ছিল হচ্ছে 5.57। 5.57। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 2024 সালে অক্ষত পরমাণুর সংখ্যা কয়টা থাকবে? অক্ষত পরমাণুর সংখ্যা কয়টা থাকবে? তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 5.57 ইন্টু 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এখান থেকে এন এর ভ্যালুটা আসছে যে অক্ষত থাকবে 8.76 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এতটি নাকি অক্ষত থাকবে। তাইলে ভেঙে গেছে কত? ভেঙে যাওয়ার সংখ্যা, ভেঙে যাওয়ার সংখ্যা সেটা হচ্ছে আমাদের ওই যে শুরুতে কতটা ছিল? 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাইনাস 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাইনাস 8.76 ইন্টু 10 টু দি পাওয়ার 18। সো কয়টা ভেঙে যাবে দেখি? 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাইনাস আনসার, এটা করলে আসে 2.29 ইন্টু 10 টু দি পাওয়ার 21। সো এতটি ভেঙে যাবে পরের এক বছরে, যেটা শুরুর এক বছরে ভাঙছিল কয়টা? এতটা। তাহলে ডেফিনেটলি এটা কিন্তু কম। প্রথম এক বছরে ভাঙছে এতটা, পরের এক বছরে ভাঙছে এতটা। তাহলে ওটাই বললো পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার বেশি হবে না। ঠিক আছে? আবার পরবর্তী এক বছর এটা পূর্ববর্তী এক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। চলো পরের প্রবলেমে যাই। কি বললো? তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম নাকি এটা, এর অর্ধায়ু দেওয়া আছে এবং আর নট সমান সমান এত ফেমটোমিটার। অপর একটা তেজস্ক্রিয় পদার্থ এক্স, এর প্রারম্ভিক অবস্থায় পরমাণু সংখ্যা দেওয়া আছে এবং এর অর্ধায়ু দেওয়া আছে। বলছে এই যে আর এ যেটা, এইটার নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করো। এটা আমরা এমসিকিউতে দেখছি যে পরমাণুর যে ভলিউমটা সেটা কিন্তু ডিপেন্ড করে ভর সংখ্যার উপরে। ভলিউম মানে আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ। সো এখান থেকে আর ইজ প্রপোর্শনাল টু আসলে এ টু দি পাওয়ার 1/3। আমরা এখান থেকে লিখতে পারি আর সমান সমান হচ্ছে তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে এ টু দি পাওয়ার 1/3। সো আর নট মানে 1.4 ফেমটোমিটার। 1.4 ফেমটোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইন্টু এ কত? এ হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা কত? 228। 228 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এই যে আর, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। ওকে, বুঝলাম। পরেরটা কি বললো? তেজস্ক্রিয় পদার্থ এক্স এর ক্ষেত্রে প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে সমান সংখ্যক পরমাণু ভাঙবে কিনা। যেমন আমাদের বলছে এক্স এর প্রারম্ভিক অবস্থার সংখ্যা। প্রথম দিনের কথায় আগে আসো। প্রথম দিন, প্রথম দিনে এন নট এটা সমান সমান হচ্ছে আমাদের প্রারম্ভিক অবস্থায় পরমাণু সংখ্যা 10 টু দি পাওয়ার 28। 28 প্রারম্ভিক অবস্থায় পরমাণুর সংখ্যা 10 টু দি পাওয়ার 28টি। ঠিক আছে? তাহলে আমাদের দেখো অর্ধায়ু বলে দিছে ওইটা। অর্ধায়ু হচ্ছে টি হাফ সমান সমান 2.8 ডে। 2.8 ডে। তাহলে আমরা ল্যামডা বের করতে পারবো। ল্যামডা মানে হচ্ছে ln 2 ডিভাইডেড বাই টি হাফ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো এখান থেকে আমরা কিন্তু n এর মানটা বের করতে পারবো। n নট জানি 10 টু দি পাওয়ার 28 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় আমরা ওই যে এটা আশা করি করে ফেলতে পারবা যে ল্যামডার মান তো এখান থেকে বের করলামই, ইন্টু এখানে এক বছর বসানোর পরে n এর মানটা পাবো। সো এখান থেকে বের করব যেমন ln 2 ডিভাইডেড বাই 2.8, এটা আসে হচ্ছে 0.28 0.25, এটা আসে 0.25 পার ডে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা হিসাব করি যে ই টু দি পাওয়ার মাইনাস 0.25
ইন্টু 10⁻28, এখানে n এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 7.78 ইন্টু 10⁻27। এতটি পরমাণু কিন্তু এখন আমাদের অক্ষত আছে। তাহলে ভেঙে গেছে কয়টা? ভেঙে যাবে n-n0 সংখ্যকগুলো ভেঙে গেছে। তাহলে প্রথম দিনে কতটা পরমাণু ভাঙবে সেটা আমরা এখান থেকে বের করলাম। একইভাবে দ্বিতীয়টা আমরা করতে পারবো যে দ্বিতীয় দিনে কয়টা ভাঙবে। তো ভাই দ্বিতীয় দিনে যে কয়টা ভাঙবে, এটা ঘ, দ্বিতীয় দিনে যে কয়টা ভাঙবে, দ্বিতীয় দিনে যা ভাঙবে n সমান সমান n0 e⁻λ ইন্টু t। তো তাহলে দেখো n0 যেটা এখন এই ক্ষেত্রে দ্বিতীয় দিনে কিন্তু প্রথম দিনে যতগুলো অবশিষ্ট ছিল সেটাই কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে থাকবে। তাহলে দ্বিতীয় দিনের শুরুতে n0 হবে হচ্ছে 7.78 ইন্টু 10⁻27 ইন্টু 10⁻27 e⁻, ল্যামডার মান আমরা জানি এবং এখানেও 1 বসাবো কারণ আমরা পরের একদিনে কতটুকু ভাঙলো সেটা বের করতে চাচ্ছি। সো এখান থেকে একটা n পাবা, তাহলে ভেঙে যাওয়ার সংখ্যাটাও আশা করি বের করতে পারবা। ভেঙে যাবে কয়টা? শুরুতে যতগুলো নিয়ে কাজ করা শুরু করছিলাম 7.78 ইন্টু 10⁻27 মাইনাস n। তো আশা করি বুঝতে পারছো তেজস্ক্রিয় পদার্থ এক্স এর ক্ষেত্রে প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে সমান সংখ্যক পরমাণু ভাঙবে কিনা। উত্তর হচ্ছে না, সমান সংখ্যক ভাঙবে না। ডেফিনেটলি এখানে একটা পার্থক্য থাকবে। ওকে, পরেরটাতে যাচ্ছি। একজন রোগীর শরীরে 1 মাইক্রোগ্রাম এর একটা রেডিয়াম ট্যাবলেট, না রেডিয়ামই হবে সম্ভবত, ট্যাবলেট রাখা আছে। পরীক্ষা করে দেখা গেছে এতটি পরমাণু যদি বিয়োজিত হয় তাহলে রোগী বিপদগ্রস্ত হবে। এর অর্ধায়ু বলে দিছে এত, তার মানে আমি ল্যামডা জানি। অন্য একটু তেজস্ক্রিয় পদার্থের এক্স এর অর্ধায়ু, এর অর্ধায়ুর আড়াই গুণ। বলছে এক্স এর ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। তাহলে দেখো আমরা এক্স এর ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা এক্স বের করতে বলছে, সেটার জন্য কি জানতে হবে? ln 2 ডিভাইডেড বাই t হাফ অফ এক্স জানতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদেরকে বলে দিচ্ছে এক্স এর অর্ধায়ু হচ্ছে রেডিয়ামের অর্ধায়ুর আড়াই গুণ। তাহলে ভাই রেডিয়ামের অর্ধায়ু কত ছিল? 1600 বছর ছিল। তাহলে আমাদের এখানে হবে ln 2 ডিভাইডেড বাই রেডিয়ামের অর্ধায়ুর আড়াই গুণ, অর্ধায়ু ছিল 1600 বছর, তাহলে 1600 এর আড়াই গুণ, এটা হচ্ছে আমাদের এক্স এর অর্ধায়ু। এখান থেকে আমরা ল্যামডা এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবো, সো ইজি। পরেরটা কি বলছে? পরেরটা বলছে 24 ঘন্টা পর উদ্দীপকের রোগী নিরাপদ থাকবে কিনা। মানে আমাদেরকে বের করতে হবে প্রথমে আগে যে 1 মাইক্রোগ্রামে কয়টা পরমাণু ছিল। তো আমরা জানি 228 গ্রামের মধ্যে পরমাণু থাকবে কয়টা? n এ সংখ্যক। তাহলে এই 1 মাইক্রোগ্রাম মানে 10⁻⁻6 গ্রামের মধ্যে পরমাণু থাকবে কয়টা সেটা বের করতে পারবো। Na ডিভাইডেড বাই 228 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, তাহলে এতটার মধ্যে আমাদের কয়টা পরমাণু ছিল সেটা আমরা দেখলাম যে শরীরে এত মাইক্রোগ্রামে রাখা হলো। ঠিক আছে না? ওকে, সো তাহলে বলছে যে রেডিয়ামের অর্ধায়ু যেহেতু আমি জানি, তাহলে কিন্তু আমি রেডিয়ামের ল্যামডা বের করতে পারবো। ল্যামডা সমান সমান হবে কত? ln 2, ল্যামডা সমান সমান হবে ln 2 ডিভাইডেড বাই t হাফ। ln 2 ডিভাইডেড বাই t হাফ, তাহলে t হাফ এর ভ্যালুটা বসাবা। ln 2 ডিভাইডেড বাই t হাফ মানে কত? 1600। এটা হচ্ছে ল্যামডা রেডিয়াম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো যেটা পাবো যে দেখতে হবে একদিন পরে, মাত্র একদিন পরে আমাদের মানে 24 ঘন্টা পর উদ্দীপকের রোগী নিরাপদে থাকবে কিনা। তাহলে আমাদেরকে n এর ভ্যালুটা বের করতে হবে যে অবশিষ্ট পরমাণু কয়টা থাকবে। যেখানে n সমান সমান n0 মানে কিন্তু এই পুরোটা Na ডিভাইডেড বাই 228 ইন্টু 10⁻⁻6 n0 e⁻, এই যে ল্যামডা রেডিয়াম তো আমরা জানি কত
ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো এখান থেকে টি এর মানটা আমরা কি বসাবো একটু খেয়াল রাখতে হবে। এখানে এটা কিন্তু ছিল 1600 বছর, তাহলে এটার একক কিন্তু ছিল পার ইয়ার। তাহলে টি এর মানটা আমাদের বলছে 24 ঘন্টা মানে একদিন, তাহলে টি সমান সমান কিন্তু হবে 1/365, এত ইয়ার। এই ইয়ার এই ইউনিটে বসাতে হবে। তাহলে এই অনুযায়ী বসালে আমরা এন এর মানটা পেয়ে যাব। এটা হচ্ছে এতটা পরমাণু এখন অবশিষ্ট থাকবে বা অক্ষত থাকবে। তাহলে বিয়োজনের পরিমাণ কত? এন নট মাইনাস এন হচ্ছে আমাদের বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ বিয়োজনের পরিমাণ তাহলে দেখো, যখন আমি বিয়োজনের পরিমাণটা জানি, তাহলে এটার সাথে আমাকে এটাকে রিলেট করতে হবে যে সংখ্যাটা কত হয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখান থেকে ল্যামডার ভ্যালুটা আমরা কিন্তু এটা খেয়াল রেখো, এখানে ল্যামডাটা কিন্তু বছরে হবে, পার ইয়ার। হ্যাঁ, এবং আমাদেরকে বলছে 24 ঘন্টা পর রোগী নিরাপদে থাকবে কিনা। তো এই কারণে আমরা 24 ঘন্টা যেহেতু একদিন, তাহলে ল্যামডাকে যেহেতু বছরে বসাইছি, তাই দিনটাকেও বছরে বসায় কনভার্ট করে তারপর নিলাম যে 365 দিনে এক বছর, তাহলে একদিন মানে কত বছর সেটা বছরে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা পেলাম হচ্ছে কয়টা এখন অবশিষ্ট আছে বা অক্ষত আছে। তাহলে বিয়োজিত হয়েছে কয়টা, এই শুরুতে যা ছিল তার থেকে এন মাইনাস। আচ্ছা, আশা করি যে 228 থাকা মানে তো 228 গ্রামে, এটা আশা করি ঠিক লিখছি। ওকে ওকে, তারপরে চলো পরের প্রবলেমে যাই। ইউরেনিয়াম এবং বেরিয়াম নিউক্লিয়াস দ্বয়ের ভর দেওয়া আছে এত এত, প্রোটন এবং নিউট্রনের ভর দেওয়া আছে, বলছে ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। তাহলে ভাই ডেল্টা এম সমান সমান ইউরেনিয়ামেরটা দেওয়া আছে 236 দশমিক সামথিং, কিন্তু দেখো এইখানে হচ্ছে আমাদের প্রোটনের ভর হচ্ছে কত। দেখো এখানে আমরা ডেল্টা এম যেভাবে হিসাব করব, অঙ্কগুলো একই রকম। প্রোটন যতগুলো আছে, প্রোটন কতগুলো আছে, 92টা প্রোটন আছে। তাহলে এত ইন্টু এমপি প্লাস 235 থেকে 92কে বাদ দিলে নিউট্রন সংখ্যা পাবো। তাহলে নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর, এটার থেকে বাদ দিব আমাদের টোটাল ভর কত, 236.0526। তাহলে এখান থেকে আমরা কত এমইউ সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, সিম্পল। জাস্ট এখান থেকে প্রোটনের ভর বসাও, নিউট্রনের ভর বসাও, তাহলে হয়ে যাবে। এটা গেল গ এর উত্তর। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে এটা কিন্তু এমইউ তেও পাবো এবং এমইউ তেও আসলে বের করতে বলে, অসুবিধা নেই। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা লেখচিত্রে কোন নিউক্লিয়াসটি উপরে অবস্থান করবে। এখন দেখো যে নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা মানে কত। আমরা যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে ডেল্টা এম বের করতে পারলাম, এখান থেকে কিন্তু আমরা ই সমান সমান বের করতে পারবো ডেল্টা এম সি স্কোয়ার। তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা কত হবে? নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি এটা সমান সমান হবে ডেল্টা এম সি স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল নিউক্লিয়ন আছে কয়টা, 235টা। 235টা। আচ্ছা, তাহলে এখানে গেল একটা নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা। একইভাবে দেখো আমরা বেরিয়ামের জন্য ভর ত্রুটি হিসাব করব। ভর ত্রুটি কিভাবে হিসাব করব বেরিয়ামের জন্য? 56টা প্রোটনের ভর গুণ দিব, কারণ আলাদা আলাদা করে তো বেশি হয়। আর এদিকে 141 থেকে 56 বাদ দিয়ে যেটা পাবো ততটা নিউট্রনের ভর, মাইনাস ওদের পুরো বেরিয়ামের ভর হচ্ছে 140.9139 এমইউ। সো এখান থেকে আমরা ইটা পেয়ে যাব, ই সমান সমান হবে ডেল্টা এম সি স্কোয়ার। তো এখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 1 এমইউ কে যখন আমরা বলছিলাম যে এনার্জিতে কনভার্ট করতে, সেটা আসলে কত হয়, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম নাকি একটা জানি হয়। হ্যাঁ, 1 এমইউ সমান এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ডেল্টা এম বের করে ডিরেক্টলি যদি 931 এত মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ দিয়ে দিই তাইলেও হবে পরীক্ষায়, কোনো অসুবিধা নাই। তাহলে এটার পরে আমরা যখন নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা দেখব, তখন আমাদের এই ডেল্টা এম সি স্কোয়ারকে ভাগ দিতে হবে নিউক্লিয়ন কতগুলো ছিল, 141, তাহলে 141। এরপরে যেটার মান বড় হবে সেটাই হচ্ছে আমাদের ওই লেখচিত্রে উপরে অবস্থান করবে, সেটার কথাই বলছে। আচ্ছা, তবে আমি তবু আর একবার একটু দেখাই দেই যে হচ্ছে আমাদের এই যে 1 এমইউ সমান যে এত মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। খেয়াল করো,
1 mu এটা সমান সমান কিন্তু একটা প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। সো এটা হচ্ছে আমাদের মনে করলাম এম, তাহলে ই এনার্জি যেটা সেটা কত হবে, mc² হবে। তাহলে এম হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁻8²। তো এখান থেকে আমরা কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা জুল এককে পাবো। তাহলে দেখো এটা কত জুল আসে, 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁻8², এটা আসে 1.503 ইন্টু 10⁻⁻10 এত জুল। জুলকে যদি ইলেকট্রন ভোল্ট এ কনভার্ট করতে চাই, তাহলে আমি এটাকে ওই যে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিব, সেটা আসে 939 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট, তার মানে এই যে 939 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এখানে ওই যে 1.67 না 6 ধরে, বা যাই হোক এখানে হিজিবিজি হয়, তো যার কারণে এটা হচ্ছে 931 আমরা নর্মালি ইউজ করি। এখানে দেখো আমরা ওইটাই পেলাম 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমাদের কিন্তু 1 mu থেকে এটা আসে, তবে যেহেতু আমি যেটা বলবো যে অঙ্কটাই হচ্ছে করে দেখানোটাই মেইন, তো এই জন্য মেগা ইলেকট্রন ভোল্ট এই হিসাব করে দেখানোটা ভালো, মানে তুমি এখানে ডিরেক্টলি 931 দিয়ে গুণ দিও না, এটাই ভালো। বরং এখান থেকে ডেল্টা এম তো আমরা পেলামই, তারপরে তুমি ইতে কনভার্ট করো, জুলেও কনভার্ট করে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে জাস্ট ওইটাই দেখাতে হবে যে জুল পার নিউক্লিয়নটা আসলে কত, ঠিক আছে। আচ্ছা, গেল পরেরটাতে যাচ্ছি। কি বললো দেখো, বিশাল বড় প্রশ্ন। এখানে বলছে একটা ইউরেনিয়াম ফিশন বিক্রিয়ায় নির্গত যে শক্তি একটা Fe26 কে আঘাত করে, ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ। প্রশ্নকে আগে দেখি, ফিশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করো। তাহলে ভাই ভর ত্রুটি আমরা এখান থেকে বের করতে পারবো যে ডেল্টা এম সমান সমান আসলে কত হবে। এখান থেকে আমাদের দেখো প্রত্যেকটার ভর দেওয়া আছে, কিন্তু এখান থেকে যেমন ইউরেনিয়ামের ভর দেওয়া আছে 235, বেরিয়ামের ভর দেওয়া আছে 140.91। তো আমরা এখান থেকে ইউরেনিয়ামের যে ভর, সেটা হচ্ছে, দেখো বেরিয়ামের ভর কত ছিল, বেরিয়ামের ভর ছিল 140.91, 140.91, হ্যাঁ, এমইউ। তারপরে ক্রিপ্টনের ভর কত ছিল, ক্রিপ্টনের ভর ছিল 91.91, 91.91, হ্যাঁ। তারপরে নিউট্রনের ভর কত ছিল 1.008 প্লাস 3 ইন্টু 1.008, ওকে। তাহলে এটা গেল, আর মাইনাস হবে আমাদের ইউরেনিয়ামের ভর কত ছিল 235.04, এবং মাইনাস হবে একটা নিউট্রনের ভর 1.008। তাহলে এখান থেকে আমরা ডেল্টা এম বের করে ফেলতে পারবো, এটাই হচ্ছে ভর ত্রুটি। এখন বললো ফিশন বিক্রিয়া নির্গত শক্তি এফি কে ভাঙতে পারবে কিনা। তাহলে ভাই এখান থেকে নির্গত শক্তিটা কত হবে, ই সমান সমান এই ভর ত্রুটি ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এই পরিমাণ এনার্জি এফি কে ভাঙতে পারবে কিনা। তো এফি এর যে ভর দেওয়া আছে সেটা দেখো, আমরা এখান থেকে এফি এর আগে ইয়াটা হিসাব করতে হবে, এফই এর যে বন্ধন শক্তি সেটাকে হিসাব করতে হবে। তাহলে দেখো এফই এর ক্ষেত্রে এফই এর ভর ত্রুটি কত, এফই এর ভর ত্রুটি বের করতে হলে আমাকে আগে দেখতে হবে যে 26টা ছিল প্রোটন, তাহলে 26 এমপি প্লাস এখানে 56 যেহেতু, তাহলে 56 মাইনাস 26 এমএন, এবং মাইনাস আমাদের এফই এর ভর হচ্ছে 55.94, 55.94। সো এখান থেকে আমরা ডেল্টা এমটা পেয়ে যাব, এবং ডেল্টা এমসি স্কোয়ার থেকে আমরা পেয়ে যাব এর বন্ধন শক্তি কত, এর বন্ধন শক্তি কত। তো যদি দেখা যায় যে আমাদের এখান ফিশন বিক্রিয়ায় যে নির্গত এনার্জিটা, এটা ইএফ লিখলাম, সেটা হচ্ছে আমাদের এই বাইন্ডিং এনার্জিটাকে থেকে বেশি হচ্ছে, তাহলে কিন্তু এই এফিটা ভেঙে যাবে। কিন্তু যদি এটার মান কম হয় আর বন্ধন শক্তি বেশি হয়, তাহলে এটাকে ভাঙতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো কোন পাশের ভরটা বেশি হবে।
শক্তি কিন্তু এই পাশে আছে, তাহলে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, তাহলে ভরটা কিন্তু এখানে বেশি হবে আর টোটাল ভরটা এই পাশে কিন্তু কম হবে। তো আমার এটা নেওয়াটা উল্টা হয়েছে। তোমরা তো ডেল্টা এম মডুলাস হিসাব করেও করতে পারো। তো তাহলে এটা একটু খেয়াল রেখো যে তাহলে এখানকার যে এনার্জিটা হয়, আমরা একটু আগে ক্যালকুলেশনটা দেখলাম, সো ডেল্টা এম সি স্কোয়ার, এই যে ফিউশনের জন্য যে এনার্জিটা, এটা আসলে খুব কম হয় আমাদের ওই ইয়াটা ভাঙতে, আমাদের এই যে বাইন্ডিং এনার্জি যেটা, সেটার তুলনায়। তো যার কারণে এটা আসলে ভাঙতে পারবে না। উত্তর হচ্ছে ভাঙা যাবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। ট্রিটিয়াম এর অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে 5.54 ইন্টু 10⁻²। তার মানে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে 5.54 ইন্টু 10⁻² পার ইয়ার। ওকে, তারপরে বলল উদ্দীপকে প্রদত্ত ট্রিটিয়ামের 64% ক্ষয় হতে কত সময় লাগবে। তার মানে দেখো, আমাদের প্রথমে যেটা 64% ক্ষয় হতে কত সময় লাগবে, তাহলে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? অবশিষ্ট থাকবে তাহলে 36% অফ এন নট, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। 36% অফ এন নট, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এন বাই এন নট এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি 36%, তার মানে 0.36 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। সো তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, যেহেতু ল্যামডার মান জানি, টি এর মান কত হবে এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবো। সো অসুবিধা নেই। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো পরেরটাতে কি বললো, যে উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি। তো আমাদের গড় আয়ুর যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? গড় আয়ু এর যে ফর্মুলা ছিল টাউ, সেটা সমান সমান হচ্ছে 1/λ ছিল। আর আমাদের অর্ধায়ু যেটা টি হাফ, এটা সমান সমান কি ছিল? ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো তাহলে ln 2/λ, তার মানে এটা আসলে কি? টি হাফ যেটা, সেটা সমান আমি বলতে পারি ln 2 ইন্টু 1/λ, বা এভাবে না লিখে 1/λ ইন্টু ln 2। আচ্ছা, তাহলে 1/λ মানে তো আবার টাউ ছিল, তাহলে টাউ ln 2 এখান থেকে আসবে টি হাফ। তাহলে বুঝতেই পারছো টি হাফ ডিভাইডেড বাই টাউ, এইটা হচ্ছে সমান সমান ln 2, যেহেতু ln 2 মানে 0.693, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট। সো তাহলে আমরা লিখতে পারি যে টি হাফ যেটা, সেটা হচ্ছে কম ল্যামডার থেকে, কি বলে, টাউ এর থেকে। তাহলে ওইটাই বলছে যে উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড়ায়ু বেশি। যেহেতু উদ্দীপকে প্রদত্ত পদার্থটার ক্ষেত্রে বলতে বলছে, সেই কারণে তুমি যেটা করবা, টি হাফটা সূত্র দিয়ে বের করবা এবং গড়ায়ু সূত্র দিয়ে বের করবা, তারপরে বলবা যে হ্যাঁ এই যে দেখেন আমাদের টি হাফটা কম আর হচ্ছে টাউটা বেশি, যেহেতু উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয়তার সাপেক্ষে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। সুন্দর। ওকে, তো চলো পরের প্রবলেমে যাই। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা U-235 ব্যবহার করে। 1 বছর পর প্রতি মোল অর্থাৎ এতটি পরমাণু থেকে এতটি পরমাণু অক্ষত থাকে। তো বললো U-35 এর অর্ধায়ু নির্ণয় করো, ইউরেনিয়াম-35 এর অর্ধায়ু বের করো। তাহলে দেখো আমাদেরকে যেটা আসলে বলছে, শুরুতে যে সংখ্যক পরমাণু ছিল n0, সেটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, এতটি পরমাণু শুরুতে ছিল। এরপরে ভেঙে যাওয়ার পরে এতটি পরমাণু থেকে এতটা পরমাণু অক্ষত ছিল, তার মানে অক্ষত পরমাণুর সংখ্যা হলো 1.02 ইন্টু 10⁻23টি। এটা হচ্ছে কি, অক্ষত আছে কতগুলা, কতদিন সময় পরে এতগুলো অক্ষত ছিল? 1 বছরের পরে এগুলো এরকম অক্ষত ছিল। তাহলে ভাই এই ইনফরমেশন গুলো থেকে আমাকে ল্যামডার ভ্যালুটা বের করে ফেলতে হবে। তাহলে n সমান সমান হচ্ছে n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। n বাই n0 যদি করি তাহলে আসছে 1.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই n0 মান ছিল 6.02 ইন্টু 10⁻23 সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, মানে 1 বছর, যেহেতু এই ল্যামডাও আমরা ইয়ারে কত সেটাই বের করতে চাই। সো এখান থেকে যেটা আসে যে 1.02 ডিভাইডেড বাই 6.02 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা।
সো এখান থেকে আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো ল্যামডার ভ্যালুটা কত আসে। ল্যামডার ভ্যালুটা কত আসে। ওকে, তাহলে হলো U235 এর অর্ধায়ু বের করতে পারবো, কারণ ল্যামডা যদি আমি জানি তাহলে ল্যামডা থেকে তো আমাদের অর্ধায়ু যেটা সেটাও বের হয়ে যাবে, যে T12 সমান সমান ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো আশা করি বুঝতে পারছি। পরেরটা কি বললো, পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যার সমান কিনা। তো খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু আগে আমরা দিনাজপুর বোর্ড 2016-তে আসছিল, সেখানেও দেখছিলাম। আরেকবার রিভিশন দিয়ে দেই, যে প্রথমে আগে দেখো প্রথম বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা কয়টি। ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা, প্রথম বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা, এটা আসলে কত? এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 মাইনাস 1.02 ইন্টু 10⁻23। তাহলে এই প্রথম বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে এতটা। ওকে, এরপরে আসো দ্বিতীয় বছরে কি হবে। দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছর শুরু হয়েছিল কিন্তু এতটা অক্ষত পরমাণু নিয়ে, 1.02 ইন্টু 10⁻23, এতটা অক্ষত পরমাণু নিয়ে শুরু হয়েছিল। এখন n সমান সমান কি হয়, n0 e⁻ মাইনাস ল্যামডা ইন্টু টি। তাহলে এখানে আমরা 1 বছর পরে কতটা অবশিষ্ট থাকবে সেটা বের করতে পারবো। 1.02 ইন্টু 10⁻23 ইন্টু e⁻ মাইনাস ল্যামডার মান ওখান থেকে বের হবে ইন্টু 1 বছর, এখান থেকে ল্যামডার মান বের করব। সো তাহলে আমরা দ্বিতীয় বছরে পরমাণুর সংখ্যা কতটা থাকবে সেটা হচ্ছে n0, মানে পরমাণু কতগুলো ভাঙবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। সো অবশ্যই দেখবা প্রথম বছরে ভাঙনের হারটা বেশি হবে, পরের বছরে ভাঙনের হারটা কিন্তু কম হবে। তো আশা করি নর্মাল ক্যালকুলেশন করে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে পারবা। ওকে, পরেরটা যাচ্ছি। কি বললো দেখো, চিত্রে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর দেখানো আছে এবং ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এ, বি এবং সি তিনটি ধাপ দেখানো হয়েছে। ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এটা হচ্ছে এ ধাপ, এটা বি ধাপ, এটা এটা হলো N4, এটা N3, এটা N2, এটা N1। এ মানে হচ্ছে বোঝাচ্ছে যে 4 থেকে 2 এ আসা, বি মানে বোঝাচ্ছে 3 থেকে 2 এ আসা, সি মানে বোঝাচ্ছে 3 থেকে 1 এ আসা। তো বলল যে ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এ, বি এবং সি তিনটি ধাপ দেখানো হয়েছে, যেন কোনো একটি হতে এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হয়। ঠিক আছে, যে কোনো একটা হতে এই এত তরঙ্গ দৈর্ঘ্যের, যে কোনো একটা হতে এতখানি তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন কণা নির্গত হয়েছে। এখন বলছে n সমান সমান 2 শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তো মনে আছে নিশ্চয়ই, কৌণিক ভরবেগ mvr, এটা সমান সমান কি ছিল, nh ডিভাইডেড বাই 2 পাই, তাই না? তো এখান থেকে আমাদের যদি বেগ বের করতে বলে তাহলে বেগ সমান সমান কি হবে, nh মানে হচ্ছে কত, n এর মান 2, nh ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আমাদের m মানে ইলেকট্রনের ভর, আর রেডিয়াস কত হয় সেটা তো আমরা জানি, যে 2 নাম্বার কক্ষপথের যে রেডিয়াস সেটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথের রেডিয়াসের স্কোয়ার গুণ, তাই তো? সো তাহলে এখান থেকে আসছে 2 স্কোয়ার ইন্টু আমাদের r1 মানে ছিল 0.53 আর্মস্ট্রং। তো এখান থেকে ভ্যালুগুলো বসে আমরা দ্বিতীয় কক্ষপথের বেগ কত, মানে ইলেকট্রনের বেগ কত সেটা নির্ণয় করে ফেলতে পারবো ইজিলি। সুন্দর, পরের প্রবলেমে যাচ্ছি, চলো। কি বললো, উদ্দীপকের প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য এ, বি এবং সি এর মধ্যে কোনটা দায়ী, গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও। এখন ভাই দেখো, আগে আমাকে যেটা দেখতে হবে, যে আলোটা নির্গত হয়েছে সেটা হচ্ছে 6513 আর্মস্ট্রং এর, 6513 আর্মস্ট্রং এর। এখন দেখো, তাইলে যত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হলো সেখান থেকে আমাকে বের করতে হবে যে ওই আলোটার এনার্জি কত ছিল। সো দেখো এখান থেকে ই সমান সমান আমরা পাবো hc বাই ল্যামডা, hc ডিভাইডেড বাই ল্যামডা। সো এখান থেকে 6.634 ইন্টু 10⁻⁻34, আরে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 6.634 ইন্টু 10⁻⁻34, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸, আর ল্যামডা হচ্ছে
6513 ইন্টু 10 টু দি পাওয়ার -10। সো এখান থেকে আমরা আগে দেখব যে এনার্জিটা কত হচ্ছে। আমরা এখান থেকে দেখতে চাই এনার্জিটা কত হচ্ছে। সো এটা হলো 6.64 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 6513 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -10। ওকে, সো এখান থেকে যেটা আসে 3.056 ইন্টু 10 টু দি পাওয়ার -19 এত জুল। সো আমরা এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিতে হবে। যেটা আসে সেটা হচ্ছে 1.91 বা 90 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এত ইলেকট্রন ভোল্ট আসে। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কোন দুইটা মানে এ বি সি এই তিনটার মধ্যে কোন দুইটার এনার্জির গ্যাপ হচ্ছে এই 1.90 ইলেকট্রন ভোল্টের সমান। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে বের করতে হবে যে কোন দুইটার মধ্যে আমাদের এনার্জির গ্যাপটা হচ্ছে এটার সমান। সো তাহলে দেখো আগে আমরা হিসাব করি যে মনে করো 4 থেকে যখন 2 আসছিল তখনকার কাহিনী কি হচ্ছে, মানে আমরা যদি এনার্জি এর কথা হিসাব করি, এনার্জি এর জন্য যদি হিসাব করি তাহলে কি হচ্ছে, তাহলে হলো -3.4 মাইনাসে প্লাস 0.85। সো এটা কত হচ্ছে দেখো, 0.85 মাইনাস 3.4 এটা আসে -2.55 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে না, গেল। পরে দেখি বি যে কাহিনীটা হয়েছে সেটার জন্য এনার্জি কত হবে, 3 থেকে 2 তে আসছো তার মানে -3.4 ইলেকট্রন ভোল্ট প্লাস 1.5। তাহলে এটা কত আসে, এটা আসে -3.4 প্লাস 1.5, এইটা আসে দেখো -1.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে পারফেক্টলি এটা হচ্ছে কিন্তু এই বিটাকে রিপ্রেজেন্ট করছে, এনার্জি বি যেটা সেটাকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। সুন্দর, আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো তাহলে এটাই উদ্দীপকের প্রদত্ত তরঙ্গদৈর্ঘ্যের ফোটন করা নিঃসরণের জন্য বিটা হচ্ছে দায়ী। সো গাণিতিকভাবে আমরা কিন্তু এটাই বিশ্লেষণ করলাম। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। দেখো কি বললো, একটি উত্তেজিত পরমাণুর চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসার সময় তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে। ইলেকট্রনের ভর আধান দেওয়া আছে, শূন্যস্থানের ভেদনযোগ্যতা, প্লাঙ্কের ধ্রুবক, দৃশ্যমান আলোর তরঙ্গসীমা দেওয়া আছে। ওকে, সো তারপরে বললো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, যেটা আমি বলছিলাম যে যখন এরকম করে জিজ্ঞেস করবে যে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, তখন কিন্তু ওই যে আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই না করাই ভালো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে এইচ স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। ঠিক আছে, সো এখানে বসায় নিয়ে ভ্যালুগুলা বের করতে হবে যে কত কি আসে। গেল, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা সবকিছু কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, বের করতে পারবো। পরেরটা যেটা আমাদেরকে বললো ঘ নাম্বারে, সেটা কি বললো, সেটা বললো যে উদ্দীপকে উল্লেখিত তড়িৎচুম্বকীয় বিকিরণ দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো এখানে দেখো যে দৃশ্যমান হবে কিনা সেটার জন্য আগে আমাকে দেখতে হবে যে ওই এনার্জির পার্থক্যটা আসলে কত হচ্ছে। তো এখান থেকে আমরা সবসময় ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল করব। ওকে, তাহলে দেখো ই ফাইনাল কোনটা, ই ফাইনাল হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তরের কক্ষপথে যে এনার্জিটা, E2 মাইনাস হচ্ছে আমাদের E4 হবে। তাহলে E1 যদি কমন নেই তাহলে কি আসছে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। সো তাহলে এখান থেকে আমাকে ডেল্টা ই সমান সমান আবার কি বলা যায়, HC ডিভাইডেড বাই ল্যামডা। সো এখান থেকে আমাকে বের করতে হবে ল্যামডার ভ্যালুটা কত হয়। ল্যামডা যদি আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে হয় তাহলে তো হলোই, আর না হলে হবে না। ওকে, সো আমরা ক্যালকুলেশন যেটা পেলাম 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার আসছে। সো তাহলে দেখো আমাদের রেঞ্জ যেটা ছিল 4 থেকে 8 পর্যন্ত 10 টু দি পাওয়ার 7 গুণ হবে। সো 4 থেকে 8 পর্যন্ত, সেখানে আমরা পাইছি হলো 4.9। তো তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত তড়িৎচুম্বকীয় বিকিরণটা কিন্তু দৃশ্যমান হবে। ওকে, সো এই ছিল আমাদের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস। সো আসসালামু আলাইকুম।